আমি 52তম অংশ পড়ছি। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে এই গ্রন্থটা 52তম অংশ পর্যন্ত করা যাবে, কিন্তু এতে আমার বেশি হয়ে যায়। বেশি হলে তো আপনারা সবাই জানেন গুগলে অ্যাকসেপ্ট করে না, আর আপনাদের পড়ারও অসুবিধা হয়। আচ্ছা, শুরু করছি 52তম অংশ। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিদ্দিক প্রতাপ সেতু উদ্বোধন। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসে। নির্বাচনের 2 বছর পূর্ব থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া আমাদের এখানে জনসভা করার আগ্রহ প্রকাশ করেন। আমি আত্রাই নদীর উপর অসমাপ্ত ব্রিজটি কাজ সমাপ্ত করতে পেরেছিলাম, সেটা উদ্বোধন এবং জনসভা করবেন। আমি নিজে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এপিএস সালাউদ্দিন, আজকাল যাকে আমরা শিলং সালাউদ্দিন বলি, এই সালাউদ্দিন সাহেবের সহযোগিতায় জনসভার বিষয়ে অনুমোদন নিয়েছিলাম। বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে আমাকে পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি পদ গ্রহণ করতে হয়েছিল। তখন উপজেলা বিএনপিতে একটা গোলযোগের সৃষ্টি হয়। যদিও ভূমিমন্ত্রী কবির হোসেনের উপস্থিতিতে প্রত্যক্ষ ব্যালট হয়েছিল, এতে করে সাবেক সভাপতি মাসুদ করিম সরকার এবং ওই সময়ের সভাপতি আব্দুস সোমান চৌধুরী একজোট হয়ে আমার উপর চড়াও হন। অবশ্যই এতে তাদের কোনো লাভ হয়নি। দেওয়ান আকরাম হোসেন এবং দিবর ইউনিয়নের আনিসুর রহমান শেখ সহ সবাই আমার পক্ষে ছিলেন। আমি একাধিকবার আনিসুর রহমানকে বলেছিলাম, তুমি সম্পাদকের পদটা নাও, কিন্তু সে বরাবর এই পদ নিতে অস্বীকৃতি জানায়। এই অবস্থায় শামসুজ্জোহাকে ওই পদ নেওয়ার জন্য সহসভাপতি দেওয়ান আকরাম আমাকে বিশেষ অনুরোধ করেন। আজকে যে শামসুজ্জোহার কথা বলছি, ইনি জোহা খান, কিন্তু আমি সেই অনুরোধ প্রত্যাখ্যান করি, কারণ আমি তাকে চিনি না। তাছাড়া রাজনীতির মাঠে তাকে কখনো দেখা যায়নি। শেষ পর্যন্ত আকরামের পীড়াবৃত্তি তাকে ওই পদ দেওয়া হয়। জোয়াকে সাধারণ সম্পাদক করায় আমাকে অনেকে তিরস্কার করেছিল। যেহেতু খালেদা জিয়ার জনসভায় আমি নিজ উদ্যোগে করা প্রস্তুতি নিয়েছি, এ কথা মাথায় রেখে জোয়ার সম্পর্কে বাড়াবাড়ি না করে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। 11 জানুয়ারি 1994 বেগম জিয়ার আগমনের দিনকে সামনে রেখে একদিন দেওয়ান আকরামকে দিয়ে, তখন আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে ফোন করেছিলাম, দেওয়ান আকরামকে দিয়ে 20টি মাইকে এলাকার ব্যাপক প্রচারণা চালানো হলো। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার এটাই ছিল নজিপুরের প্রথম সফর। আমার মনে আছে, এর আগে নজিপুরবাসীর এত বড় জনসভা কখনো দেখেনি। পাবলিক মাঠে, অর্থাৎ লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড়, পুরাতন বাজার ও বাস স্ট্যান্ড পর্যন্ত লোকের লোকারণ্য। আমি জনসভার সভাপতি। ব্রিজের নাম নিয়ে তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদের সঙ্গে আমার দ্বিমত ছিল। একজন বিশিষ্ট শহীদ মুক্তিযোদ্ধার নামে ব্রিজটির নাম করতে বলেছিলেন তিনি। আমি বলি, আমাদের এখানে 2 জন শহীদ মুক্তিযোদ্ধা, একদিনেই তারা শহীদ হয়েছিলেন, আর আমি তাদের 2 জনকে ভারতের পারুলা ক্যাম্পে মুক্তিযোদ্ধা হিসাবে নাম তালিকাভুক্ত করেছিলাম। তারা আমাদের বাংলাদেশ ভারত চৌঘাট সীমান্ত এলাকার মাহিসন্ত স্থানে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। কিন্তু যোগাযোগ মন্ত্রী আমার প্রস্তাবে রাজি ছিলেন না। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনি বলেন, তুমি তোমার মনোনীত এলাকার 2 জন মুক্তিযোদ্ধার নামের নাম ফলক তৈরি করে রেখে দাও। ঠিক জনসভার আগের দিন রাতের বেলায় ব্রিজে তুমি লাগিয়ে দিও। এ ব্যাপারে আমি নওগাঁ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলি, তাকে জানাই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে। শেষ পর্যন্ত আমার দেওয়ার নাম অনুযায়ী সেতুটির নাম করা হয় শহীদ প্রতাপ সেতু, যার দৈর্ঘ্য 170 মিটার। কিন্তু কে বা কারা উদ্বোধনের দিন বেগম জিয়াকে নিরাপত্তাজনিত কারণে সবাই না আসার জন্য কান ভারী করেছিলেন।
কিন্তু ঢাকা থেকে হেলিকপ্টার রওনা দেওয়ার সময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেন। বেগম জিয়া জনসভায় উপস্থিত কেমন তা আমার কাছে জানতে চান। আমি বলি লক্ষাধিক। ঠিক আছে, আমি আসছি বলেই তিনি ফোন ছেড়ে দেন। এ কথা শোনার পর সভাস্থলে আমি অনবরত প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণা দিতে থাকি। সে সময় কে বা কারা বেগম জিয়াকে নিরাপত্তাজনিত কারণে সবাই না আসার কথা বলেছিল সে বিষয়ে আমার পরবর্তীতে জানা হয়ে গেছে। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে কেবল আমারটি ছাড়া আর সব আসনই বিএনপি। আমার আমন্ত্রণে সব এমপি জনসভায় উপস্থিত ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের এমপি জনাব শহীদুজ্জামান সরকারের জন্য একটি আসনও রাখা হলেও তিনি অনুপস্থিত ছিলেন। প্রত্যেক বিএনপির এমপি তাদের এলাকার নেতাদের জনসভায় নিয়ে আসছেন। এমপিরা চাইছিলেন তাদের নেতাদের মঞ্চে বসানো হোক, কিন্তু স্থান অভাবে এত নেতাকে মঞ্চে বসানো সম্ভব ছিল না। আমার উপজেলার ৩ জন নেতা মঞ্চে থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একজন সাধারণ সম্পাদক জোহা খান এবং আমি এবং তৎকালীন ছাত্রদল সভাপতি আবু তাহের মুন্ডু, এবং সেই কিন্তু অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নেয়। জনসভা শুরুর পূর্বে বেগম জিয়াকে ফুল দিয়ে বরণের জন্য সাধারণ সম্পাদক জোহা ও তার শ্বশুরবাড়ির 2 জন ছোট ছোট মেয়ে ঠিক করে রেখেছিলেন। আমি তার এই প্রস্তাবে আপত্তি জানাই, কারণ জোহার শ্বশুর ছিলেন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ। আমি বলি, এটা তো বিএনপির জনসভা, এখানে আওয়ামী লীগের সভাপতির নাতনিদের দিয়ে মালা দিতে হবে কেন? এতে করে শামসুর জোহার সঙ্গে আমার বেশ বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মঞ্চ ত্যাগ করেন। যাওয়ার সময় হুমকি দিয়ে যান, আমার জীবন যদি থাকে তাহলে আগামী নির্বাচনে মান্নানকে নওগাঁ 2 আসনে নমিনেশন দিতে দেব না। এদিকে দেওয়ান আকরামও মঞ্চ ত্যাগ করে শামসুর জোহার সঙ্গে যোগ দেয়, কারণ তারও জনসভার বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল। নওগাঁ জেলার আরও এক নেতা, বর্তমানে নওগাঁ জেলার বিএনপি আহ্বায়ক মাস্টার হাফিজ সাহেব আমার বাসায় এসে জনসভায় বক্তৃতা দেওয়ার আবদার করেছিলেন। আমার হলো ত্রাহি মধুসূন অবস্থা। মঞ্চে থাকতে না পেরে এই সমস্ত নেতা আমার উপর ক্ষুব্ধ হলেন। নওগাঁ জেলার নেতারা মন খারাপ করে মঞ্চের নিচে ভিআইপি আসনের সারিতে গিয়ে বসলেন। আলমগীর কবির অবশ্যই এ বিষয়ে আমাকে আগেই সাহস দিয়ে বলেছিলেন, আপনার জনসভার উপর সাফল্যের উপরই আপনার ভবিষ্যৎ এবং নমিনেশন পাওয়া না পাওয়া নির্ভর করছে। তাই কে কি বলল ওতে কান দিয়ে লাভ নেই। সবাই স্থলে অনতি দূরে হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করল। তিনি কপ্টার থেকে নেমে সোজা সেতুর কাছে চলে গেলেন। আমি একটা মাইক্রো বাসে উঠে সেতুর কাছে যেতেই জনতার ভিড়ে বাধাগ্রস্ত হলাম। তার কাছে পৌঁছাতে কিছুটা দেরি হলো। পরে শুনেছি ম্যাডাম আমার জন্য অপেক্ষা করছিলেন এবং বলছিলেন মান্নানের উপস্থিত ছাড়া সেতু উদ্বোধন করা যাবে না। এদিকে সেতুর অপর প্রান্তে প্রায় 50 থেকে 60,000 লোক আটকা পড়ে আছে। উদ্বোধনের আগে নিরাপত্তাজনিত কারণে সেতুর উপর দিয়ে জনগণের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আমি মনে মনে ভাবি, এমনিতে জনসভার 3 ধরনের ঠাঁই নেই। নদীর উপারের লোকজন জনসভায় আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেতু উদ্বোধন শেষে ম্যাডাম মঞ্চে উঠলেন। জনসভায় উপস্থিতি দেখে তিনি খুব খুশি হয়ে বললেন, এ পর্যন্ত যত জনসভা করেছি এটা ছিল সবচেয়ে বড়। এ কথা বলার সময় তার সফরসঙ্গী মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। আমি সভাপতি হিসাবে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলাম। তিনি আস্তে আস্তে আমাকে বললেন, সময় খুব কম, সভাপতি হিসাবে আপনি এবং আপনার স্ত্রী আগে সংক্ষিপ্ত বক্তৃতা করবেন, শেষে এমপিরা বক্তৃতা করবেন। আমাকে সময়ও বেঁধে দিলেন। আমার স্ত্রী এবং আমার বক্তব্য শেষ হতেই জনপ্রশাসন মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আমাকে বললেন, রাজশাহী ছাত্র নেতা পাপিয়াকে বক্তৃতার সুযোগ দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, কিন্তু তিনি বললেন,
আমি যা করতে বলেছি তাই করেন। এমনিতেই আমার সঙ্গে আসা মন্ত্রীরা সময় অভাবে অনেকে বক্তৃতা দিতে পারবেন না। তার কথায় আমি মন্টুকে, অর্থাৎ তৎকালীন সময় আবু তাহের মন্ত্রীকে বললাম, আর কাউকে নয়, এখন এমপিদের নাম ঘোষণা করো। মঞ্চে বসেই ব্যারিস্টার আমিনুল হক আমার উপর রাগ করে যাচ্ছে তাই আমাকে বকাবকি শুরু করলেন। ম্যাডাম ও কর্নেল অলি আহমেদ তারা কিন্তু এই বকাবকি শুনতে পান। আমার স্বাগত বক্তব্যে শেষে আমার স্ত্রী বক্তৃতা শুরু করে। একসময় ম্যাডাম হাসতে হাসতে আমাকে বলেন, আপনার স্ত্রীকে বক্তৃতা শেষ করতে বলেন। তিনি আরও বলেন, আমি আপনাকে রাজনীতিতে এগিয়ে আনতে চাচ্ছি আর আপনি আপনার স্ত্রীকে সামনে দিচ্ছেন, তাহলে তো আপনি পিছনে পড়ে যাবেন। ম্যাডামের সেই দিনের কথা আমার রাজনৈতিক জীবনের জন্য শিক্ষা হয়ে থাকলো এবং ম্যাডাম যে অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের খবরাখবর রাখেন এখনও তা মনে রেখেছেন, তা আমার মন ছুঁয়ে গিয়েছিল। ভাবছিলাম পরবর্তী নির্বাচনে আমার মনোনয়ন নিশ্চিত। জনসভায় স্থায়ী হয়েছিল প্রায় 1.5 ঘন্টা। ম্যাডাম খুব ধৈর্য সহকারে মঞ্চে উপস্থিত ছিলেন। তার ভাষণ দেওয়ার পূর্ব পর্যন্ত শুধু আমার সঙ্গেই উনি কথা বলছিলেন। এরকম সুযোগ আমার মতো নেতার ভাগ্যে সত্যি বিরল ঘটনা, কারণ আমি এমপি হতে পারিনি। তাই এই জনসভা করতে গিয়ে আমাকে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে বিস্তর আলোচনা ছিল আমাকে নিয়ে। অনেকে বলাবলি করত, প্রধানমন্ত্রীর সঙ্গে মান্নানের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও আমরা তাকে গত নির্বাচনে জিতিয়ে আনতে পারলাম না। পত্নীতলা ধামুরহাটার জনগণের আসলে কপাল খারাপ। পাশে বসে থাকা কর্নেল অলি আহমেদ আমার সঙ্গে ম্যাডামের কথা বলে খুব বিরক্ত হয়েছিলেন। এক সময় তিনি কোনো রাগ ঢাক না রেখে বললেন, মান্নান, তুমি এত ফুসুট ফুসুট কর কেন? জনসভার দিকে মন দাও। টিপ্পিনি কেটে আরোই বললেন, মান্নান তো স্বাগত বক্তৃতায় এক গোরস্থান বাদে আর সব কিছুই চেয়ে বসেছে। জনসভা শেষে ম্যাডাম মঞ্চ থেকে নামছিলেন। ওই মুহূর্তে ব্যারিস্টার আমিনুল হক আমাকে ধমকের সুরে বললেন, আপনি ইচ্ছাকৃত পাপিয়াকে বক্তৃতা দিতে দেননি, আমি আপনাকে দেখে ছাড়বো। আমি বলি, আমাকে আপনি কি করতে পারেন সেটাও আমি দেখে ছাড়বো। এ সময় মোসাদ্দেক ফালু আমাকে বললেন, মানে মোসাদ্দেক হোসেন ফালু মানে প্রধানমন্ত্রী পিএস, বললেন, ঝগড়া না করে আগে ম্যাডামকে বিদায় দেন। ব্যারিস্টার আমিনুল এবং আমার মধ্যে তপ্ত বাক্য বিনিময়ে ঘটনাটি ম্যাডাম লক্ষ্য করছিলেন। তাড়াতাড়ি আমি অন্যান্য এমপিরা মিলে প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে আবারও মঞ্চে ফিরে আসলাম। তখনও ব্যারিস্টার আমিনুল পাপিয়াকে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। এরপর আরও নগ্নভাবে আমাকে গালিগালাজ করেন। আমি তাকে আর কিছু বলিনি। আমার মধ্যে তখন সাফল্যের অনুভূতি ছাড়া আর কিছুই ছিল না, কারণ আমি প্রধানমন্ত্রী কথা অনুযায়ী কাজ করেছি। প্রথম কথা হচ্ছে জনসভাটি সফল হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমি এলাকার উন্নয়নমূলক প্রকল্প যা যা দাবি করেছি ম্যাডাম সে সব প্রকল্প বাস্তবায়ন প্রতিশ্রুতি দিয়ে দিলেন। তৃতীয়ত লক্ষ্য জনতার দুহাত তুলে বলেছিলেন, মান্নানকে আগামী নির্বাচনে প্রার্থী করব। জনতার দাবিকে সমর্থন করে বেগম জিয়া আমার পক্ষে আগাম ভোট চেয়েছিলেন। প্রধানমন্ত্রী সেদিনের জনসভা মঞ্চে আমাকে আস্তে আস্তে বলেছিলেন, আপনি এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন সেটা প্রজেক্ট আকারে সরাসরি আমার অফিসে দেবেন। আমি সালাউদ্দিনকে বলে দিব আপনার যাতে আমার অফিসে ঢুকতে কোনো অসুবিধা না হয়। আপনি এমপি না হলেও অন্য এমপিদের মতোই আপনিও বরাদ্দ পাবেন। আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন বেগম জিয়া, কিন্তু তখন আমার স্ত্রী আর উপজেলার চেয়ারম্যান নন, কারণ এর আগেই বিএনপি সরকার উপজেলার পদ্ধতি বাতিল ঘোষণা করে। একটি সফল জনসভা করার পর এলাকা আমার গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যায়। চারিদিকে সাড়া পড়ে যায়, মান্নান যা চেয়েছে ম্যাডাম তাই দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী পত্নীতলা উপজেলার যে প্রকল্পগুলো বাস্তবায়নে ঘোষণা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো পল্লী বিদ্যুৎ সরবরাহ, শিবপুর থেকে নান্দাসের ত্রিমণি নদী পর্যন্ত দীর্ঘ 40 কিলোমিটার রাস্তা পাকাকরণ, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, ধামরাট উপজেলার জগদল গ্রামে একটি প্রথম আদিবাসী কলেজ প্রতিষ্ঠা করুন,
এছাড়া ছোট ছোট রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভবন নির্মাণ, এই প্রকল্পগুলো বিএনপির ক্ষমতা থাকার কালেই শুরু হয়েছিল বা কোনোটা শেষ হয়েছিল।